লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবিতে ৩৭ জনের প্রাণহানি। অভিবাসী সংকট মোকাবেলায় ১৪ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের বৈঠক। অবৈধভাবে বিদেশ গিয়ে অনেকেই শিকার হচ্ছেন অপহরণের। লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। যুদ্ধ চাপিয়ে দিলে ভারতকে বড় ধরনের মাশুল গুনতে হবে, হুঁশিয়ারি পাকিস্তানের। ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। এবং সিরিয়ার পালমিরায় আরেকটি মন্দির আংশিক ধ্বংস করল আইএস। ইরাকের আনবার থেকে ২০০ বেসামরিক নাগরিককে অপহরণ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন। কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না ভূমধ্যসাগর পথে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের। সোমবার লিবিয়া উপকূলে ফের নৌকাডুবিতে আরও ৩৭ জনের প্রাণহানির খবর জানিয়েছে গণমাধ্যম। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা জানিয়েছে, কেবল গত জুলাই মাসেই ১ লাখেরও বেশি অভিবাসন প্রত্যাশী ইউরোপ সীমান্তে প্রবেশ করেছে। মৃত্যু, আটক, দুর্বিষহ জীবন এত সব আশঙ্কা সত্ত্বেও স্বপ্নের ইউরোপে পাড়ি জমাতে কোনো বাধাই বাধা বলে মনে করছেন না এই অভিবাসীরা। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণে গ্রিসের আগাথানেসি দ্বীপে প্রতিদিন দ্বিগুণ হচ্ছে জনসংখ্যা। দ্বীপটির আয়তন মাত্র ৫ বর্গ কিলোমিটার হওয়ায় বাড়তি জনসংখ্যার চাপ নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দুর্ভোগ এড়াতে শরণার্থীরা থানার সামনে জড়ো হন রেজিস্ট্রেশন করার আশায়, কিন্তু সেখানে শুরুতেই অভিবাসন প্রত্যাশীদের দিয়ে থানার আশপাশের এলাকার ময়লা পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়, আর এতে অস্বীকৃতি জানালে সোজা কারাগারে বন্দী করা হয় তাদের। আমি গত সপ্তাহে এখানে এসেছি, কোনো কারণ ছাড়াই আমাকে কারাবন্দী করে রেখেছে। থানায় রেজিস্ট্রেশনের প্রক্রিয়া অনুযায়ী হাতে নম্বর লিখে সে অনুযায়ী পরিচিতি দেওয়া হয় সব বয়সী অভিবাসীদের। কোনো কান্না বা হাহাকারে টনক নড়ে না কর্তৃপক্ষের। একই অবস্থা গ্রিসের লেসবস দ্বীপেও। হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ ইউরোপের কোনো দেশেই ব্যতিক্রম নেই। শত কষ্ট স্বীকার করেও প্রতিদিন অবৈধ অভিবাসী বাড়ছে, পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে তাদের অবর্ণনীয় দুর্ভোগ। ২০১৪ সালে যেখানে ৪,০০০ অভিবাসী ছিল, সেখানে এবছর আগস্ট না পেরোতেই এই সংখ্যা দাঁড়িয়েছে ১২,০০০-এ। বুঝতেই পারছেন অভিবাসীদের কত বিশাল ঢলকে নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে আমাদের। এরই মধ্যে রোববার ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গেল মাসে প্রায় ১,০৭,৫০০ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে, যাদের জীবন কাটছে অর্ধাহারে অনাহারে। এত কিছুর পরও দমিয়ে রাখা যাচ্ছে না ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের, ঠেকানো যাচ্ছে না অভিবাসীদের মৃত্যুর সংখ্যাও। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লিবিয়া উপকূলে ফের একটি নৌকাডুবিতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। রোববার ত্রিপোলির পূর্ব তোমস উপকূলে অবৈধ অভিবাসীদের নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটলেও সেখানে ঠিক কতজন যাত্রী ছিল তা জানতে পারেনি গণমাধ্যম। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। অভিবাসী সংকট মোকাবেলায় আগামী ১৪ সেপ্টেম্বর বেলজিয়ামে একটি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। অভিবাসী সমস্যা মোকাবেলায় ইউরোপের বেশিরভাগ দেশের আচরণ পীড়াদায়ক বলে মন্তব্য করে ফ্রান্স। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো শরণার্থীদের সহায়তায় এগিয়ে এলেও এত মানুষের চাপ সামাল দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। এদিকে অস্ট্রিয়ার একটি পরিত্যক্ত ট্রাক থেকে ৭১টি লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন পঞ্চম ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। পরে আরেকটি ট্রাক থেকে যে উদ্ধার করা হয় ২৬ জনকে। হাঙ্গেরির বুদাপেস্ট শহরের এই স্থানটি দেখে বোঝার উপায় নেই যে এটি একটি রেল স্টেশন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সহ দারিদ্র্যপীড়িত ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত বিভিন্ন দেশ থেকে আসা এসব মানুষ নিরাপদ ও সচ্ছল জীবনের আশায় শেষমেশ স্বপ্নের ইউরোপে পা রাখতে পারলেও এখনো কাটিয়ে উঠতে পারেননি গত কয়েকদিনের মৃত্যু সমযাত্রার দুঃসহ স্মৃতির কথা। এক ভয়াবহ অভিজ্ঞতা। মাইলের পর মাইল জঙ্গলে হেঁটেছি, সমুদ্রে পাড়ি দিয়েছি। পাচারকারীরা ৫ জন ধারণ ক্ষমতার গাড়িতে ১৫ জনকে তুলেছে, কিন্তু টাকার ক্ষেত্রে তারা যা চাইতো আমরা তাই মেনে নিতে বাধ্য ছিলাম, কারণ আমরা নিরুপায়।
what's up? জার্মানি থেকে অভিবাসীরা হাঙ্গেরি সীমান্তে ভিড় করলেও তাদের সহায়তার ক্ষেত্রে হাঙ্গেরি সরকারের সজাগ দৃষ্টি নেই। শরণার্থীদের বিষয়ে হাঙ্গেরি যে নীতি অবলম্বন করছে তা পীড়াদায়ক বলে মন্তব্য করে ফ্রান্স। তাদের আচরণ ইউরোপীয় ইউনিয়নের নিয়ম বহির্ভূত বলেও নিন্দা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আসা অভিবাসীদের জন্য চাইলেই আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব, তবে এজন্য ইইউ জোট রাষ্ট্রগুলোকে একযোগে কাজ করতে হবে। কিন্তু ফ্রান্স ও জার্মানির মতো গুটি কয়েক দেশ ছাড়া আর কেউ কোনো সাড়া দিচ্ছে না। জোটের নীতির প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। অভিবাসীদের সাহায্যে আন্তর্জাতিক গোষ্ঠী ও ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান পোপ ফ্রান্সিস। যারা এসব মানুষকে মৃত্যু পথে ঠেলে দিচ্ছে, সেই সব অপরাধীদের দমনে সবার এক হয়ে কাজ করতে হবে। একসঙ্গে এত মানুষের মৃত্যু মানে মানবতার মৃত্যু। এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক গোষ্ঠীর সজাগ হওয়া প্রয়োজন। তবে মেসিডোনিয়ার গেভগেলিজা রেল স্টেশনে দেখা যাবে অন্যরকম দৃশ্য। এখানে আসা অভিবাসীদের অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের জন্য জরুরি খাবার ও পানির ব্যবস্থা করেছে রেড ক্রস ও স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে ইউনিসেফ শিশুদের মনের খোরাক জোগাতে সরবরাহ করছে খেলনা ও ছবি আঁকা সরঞ্জাম। বড়রা যখন সার্বিয়ার ট্রেন ধরার জন্য কাগজপত্র তৈরিতে ব্যস্ত, তখন শিবিরে অপেক্ষমান শিশুদের আনন্দ দিতে তাদের হাতে খেলনা আর ছবি আঁকার সরঞ্জাম তুলে দিচ্ছি। তাদের আঁকা ছবিগুলো আমরা এই শিবিরের স্মৃতি হিসেবে রেখে দেব। এদিকে শুক্রবার অস্ট্রিয়ার ব্রাউনাউ জেলায় একটি লরি থেকে যে 3 সিরীয় শিশুকে উদ্ধার করা হয়েছিল তারা পরিবার সহ হাসপাতাল থেকে উধাও হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। প্রায় 20 দিনের দুর্বিষহ যাত্রা, তার মধ্যে খাবার পানি ছাড়া দীর্ঘ সময় লরিতে গাদাগাদি হয়ে থাকার কারণে শিশুরা মারাত্মক পানিশূন্যতায় ভুগছিল। এজন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে অস্ট্রিয়ার একটি পরিত্যক্ত ট্রাক থেকে 71 অভিবাসী লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন 5ম ব্যক্তিকে শনিবার রাতে আটক করে হাঙ্গেরি পুলিশ। আটক ব্যক্তি বুলগেরিয়ার নাগরিক বলে জানা গেছে। এছাড়া মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে রোমানিয়ার আরও 2 নাগরিককে আটক করেছে হাঙ্গেরি পুলিশ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। বিদেশি অপরাধীদের সহযোগিতায় কিছু প্রবাসী বাংলাদেশি এদেশ থেকে যাওয়া ব্যবসায়ী ও শ্রমিকদের অপহরণে জড়িয়ে পড়ছে। পরে দেশের কয়েকটি অপরাধী চক্র তাদের পরিবারের কাছ থেকে আদায় করে দিচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। এক্ষেত্রে অবৈধভাবে পাড়ি জমানো অভিবাসীরাই অপরাধীদের প্রধান লক্ষ্য। আর সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এই মুক্তিপণ বাণিজ্য। এক্ষেত্রে অভিবাসন নীতিমালা বাস্তবায়ন, আইনের প্রয়োগ ও বিদেশি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। তাফসির বাবুর রিপোর্ট। বৈধ কিংবা অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রতি বছর ঠিক কতজন লোক বিদেশে যায় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সাধারণত দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে যারা বিদেশে যাচ্ছেন তাদেরই একটা বড় অংশ অপহরণের শিকার হন। সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কাজে বিদেশে যাতায়াত আছে এমন ব্যক্তিরাও এর শিকার হচ্ছেন। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে অপহরণ করে প্রায় 28 লাখ টাকা মুক্তিপণ আদায় করে একটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি অপরাধী চক্রের সাহায্য নিয়ে প্রবাসীরাই চালাচ্ছেন এই অপহরণ বাণিজ্য। দেশে অপর একটি গ্রুপ তাদের হয়ে আদায় করে দিচ্ছে মুক্তিপণ। আগের যে যারা সমুদ্র পথে মালয়েশিয়াতে যেতেন তাদেরকে যে মুক্তিপদ আদায় করা হতো যেই চক্র, সেই চক্রই হয়তো বা এটারই একটা কন্টিনিউয়েশন, হয়তো এটা অন্য ফর্মে এখন এই কাজগুলো হচ্ছে। ওখানে নানান রকমের গ্যাং অপারেট করছে যাদের সাথে কানেক্টেড আমাদের বাংলাদেশেরও কিছু এই রাস্তা যারা এই কাজ করছে। এটা একটা আন্তর্জাতিক কানেকশন আছে এটার মধ্যে। এক্ষেত্রে বাংলাদেশে কিছু প্রভাবশালী লোকের তৎপরতা আর অপরাধীদের সঠিক তথ্য না থাকায় পার পেয়ে যাচ্ছে অপহরণকারী চক্র। এখানে যারা এই সবের সাথে জড়িত তাদের সাথে একটা প্রভাবশালী মহলের যোগসূত্র থাকাতে ল এনফোর্সিং এজেন্সি খুব একটা সুবিধা করতে পারতেছে না। যাদেরকে ক্রিমিনাল রেকর্ডের জন্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এক জায়গা থেকে, সেই মানুষগুলি কিন্তু আবার দ্বিতীয়বার চলে যান। তো সেই জায়গাটায় সরকারের কিন্তু অনেক বেশি এই দেশে সচেতন হওয়া দরকার যে কারা যাচ্ছেন। তারা বলছেন, দেশে মুক্তিপণ আদায়কারী চক্রকে শাস্তির আওতায় আনার পাশাপাশি বিদেশেও তাদের নেটওয়ার্ক ভাঙতে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত কিংবা লিবিয়ার মতো দেশগুলোর সাথে এ বিষয়ে তৎপর হতে হবে। জয়েন্ট পুলিশ ফোর্সের এক ধরনের ইনভেস্টিগেশন কিন্তু এখন আশু প্রয়োজন। তাদেরকে প্রকৃতপক্ষে ধরে নিয়ে এসে তাদের পানিশমেন্ট দেওয়া। সেকেন্ড হচ্ছে যে অভিবাসন নীতিটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা। যে সমস্ত জায়গায় বেশি লেবার ওরিয়েন্টেড সেখানে দূতাবাসকে আরো অ্যাক্টিভ হতে হবে। পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। ভেরিফাই হচ্ছে কিনা আমরা জানি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।
এদিকে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে সাগরে প্রাণ হারানো অভিবাসীদের বাড়িতে এখন শুধুই আহাজারি। মৃত্যুর জন্য দালালদের দায়ী করে দ্রুত নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। অন্যদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কনসিউলার সময় সংবাদকে জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলা প্রতিনিধিদের সহায়তায় খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। এই কান্না আর আর্তনাদ প্রিয় সন্তান হারানোর শোকে। মা নার্গিস আক্তারের কাছে ছেলে নাজমুলের ছবি এখন শুধুই স্মৃতি। দিন বদলের আশায় 3 বছর আগে লিবিয়া পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সোনারগাঁও গ্রামের নাজমুল ও আমিনুল। বেশি বেতনের লোভে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান তারা। একই পরিণতি হয়েছে আখাউড়া উপজেলার রুটি গ্রামের সোহাগ মিয়ার। পরিবারের একটাই দাবি, শেষবারের মতো দেখতে চান স্বজনদের। সরকারের কাছে এই আবেদন, আমার ছেলে আমি চাই, মরা হইলেও চাই, জীবিত হইলেও চাই। আমার আবেদন, আমার ভাইয়ের লাশ যেন আমার বাড়িতে আসে। লাশ সাউন্ডের কোনো পথ আসেনি, আমি লাশ চাই সরকারের কাছে, আমি লাশ চাই। বছর দেড়েক আগে ভাগ্যের চাকা ঘোরাতে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় পাড়ি জমায় মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের গনি খালাসি ও তার ভাতিজা কামরুল। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকা ডুবিতে মারা যান তারা। পরে মোবাইল ফোনে তাদের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একই দাবি কামরুলের স্বজনদেরও। তার লাশটা আমরা তাড়াতাড়ি পাই এবং আমরা যেন দেখতে পাই যে সে তাদের কবরটা আমাদের কাছে আছে। জমক 2টা মেয়ে, একটা ছেলে, প্রচুর খরচ থাকবো, আমি এখন কিভাবে সামলাবো। সরকারের প্রতি দাবি জানাই যে এই ধরনের কামকাজ যারা করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। 3.5 বছর লগে আর কথা হবে। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের মুন্নার মা জাহেদা খাতুন। একই অবস্থা সেনবাগের চিলাদি গ্রামের গোলাম মাওলা ও বেগমগঞ্জের হাজিপুর গ্রামের সুমনের পরিবারের। ওর ভিতরে কেন ফুস গরম আর কোন আর নাই, হাতরে দিয়ে আর এক করো নাই, আর বাড়ি ঘর বিনাই আর নাই, সব শেষ করিয়ে লাইছি। আমি সরকারের কাছে অনুরোধ করি আর কি, যদি আমার ছেলে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আমাদেরকে জানাবে। এদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কনসুলার জানিয়েছেন, উপকূল থেকে 15 কিলোমিটার ভেতরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। যাত্রীদের অনেকেরই ছিল না লাইফ জ্যাকেট। যারা ডিটেনশন সেন্টারে আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের মধ্যে 15 জন দেশে ফিরে যেতে চান। আমরা ইতিমধ্যে বিষয়টি আইওএম এর সাথে চেক আপ করেছি। আইওএম যদি আমাদেরকে গ্রিন সিগন্যাল দেয় তাহলে হয়তো আমরা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে আমাদের যারা অলরেডি ডিটেনশন সেন্টারে আছে আমরা আশা করছি অতি শীঘ্রই তারা মুক্তি পাবেন, তাদেরকে দেশে প্রত্যাবর্তন করতে পারবো। তিনি আরো জানান, উদ্ধার হওয়া 154টি মরদেহের মধ্যে সবগুলি লিবিয়ান কর্তৃপক্ষ দাফন করেছে। এর মধ্যে 24 জন বাংলাদেশী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে ভারতকে বড় ধরনের মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সেই সঙ্গে দেশের ওপর কোনো ধরনের আঘাত আসলে পাকিস্তানের সেনারা জীবন দিয়ে মাতৃভূমিকে রক্ষা করবে বলেও এ সময় জানান তিনি। এদিকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো পাকিস্তানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় উল্লেখ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কেউ যদি দেশের শান্তি বাধাগ্রস্ত করার চেষ্টা করে তবে তার সমুচিত জবাব দেওয়া হবে। সেই সঙ্গে দুদেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিলের জন্য পাকিস্তান দায়ী বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে অব্যাহত গোলাগুলি আর একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অনেকদিন ধরেই টানাপোড়েন চলছে পাক ভারত সম্পর্কে। গত 23 আগস্ট দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিলে পরস্পরকে দোষারোপ সম্পর্কের আরো অবনতি ঘটিয়েছে। এই অবস্থায় রোববার সংবাদ সম্মেলনে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামলে বড় ধরনের মাশুল গুনতে হবে ভারতকে। সেই সঙ্গে সীমান্তে প্রাণ হারানো পাকিস্তান জওয়ানদের আত্মোৎসর্গ বৃথা যেতে দেয়া হবে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি। ভারত যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার জন্য বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে তাদের। দেশের উপর কোনো আঘাত এলে পাকিস্তানের সেনারা যে কোনো মূল্যে মাতৃভূমিকে রক্ষা করবে। ভারত তাদের নিজেদের আভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন খাজা আসিফ। ভারত সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে, তাদের আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে। তারা চায় সীমান্তে সব সময় উত্তেজনা অব্যাহত থাকুক।
এদিকে ভারত দক্ষিণ এশিয়ার অন্য দেশের মতো পাকিস্তানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে কোনো ব্যক্তি বা দেশ যদি ভারতের শান্তি শৃঙ্খলায় বাধা হয়ে দাঁড়ায় তবে সমুচিত জবাব দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। পাকিস্তান অব্যাহতভাবে সীমান্ত গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলেও আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। শুধু পাকিস্তান নয়, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, ভুটান এবং বাংলাদেশের সঙ্গেও আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের 50 বছর পূর্তি উদযাপনের মধ্যেই গত শুক্রবার পাক ভারত সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ হারান কমপক্ষে 9 জন। এর আগে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে কেবলমাত্র সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে হবে এবং পাকিস্তানের তৃতীয় কোনো পক্ষ আলোচনায় হস্তক্ষেপ করতে পারবে না, ভারতের দেয়া এই দুই শর্ত না মানায় শুরুর আগেই ভেস্তে যায় গত 23 আগস্টের সেই বৈঠক। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, মালয়েশিয়ার সরকার বিরোধী বিক্ষোভের সমাপ্তি ঘোষণা, পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থেকে জাতীয় ঐক্যের ডাক নাজিব রাজাকের। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার বেল নামের আরেকটি মন্দির আংশিক ধ্বংস করে দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। ইরাকের আনবার প্রদেশ থেকে তারা 200 বেসামরিক নাগরিককে অপহরণ করেছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা এও দাবি করেছেন যে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দেশটিতে নিহত হয়েছে অন্তত 19 আইএস সদস্য। শনিবার থেকে শুরু করে রোববার পর্যন্ত ইরাকের কিরকুক ও মসুলের আইএস অবস্থানগুলো লক্ষ্য করে কমপক্ষে 20 দফা বিমান হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমানগুলো। হামলায় 19 আইএস সদস্য নিহত হয়েছে বলে জানান ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয় বলেও জানানো হয়। তবে এত কিছুর পরও দমছে না জঙ্গি গোষ্ঠীটি। শনিবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশ থেকে 200 বেসামরিক নাগরিককে অপহরণ করে নিয়ে যায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস। স্থানীয় এক কর্মকর্তা ইরাকি গণমাধ্যমে জানান আইএস বিরোধী বিক্ষোভে অংশ নেয় এসব মানুষকে অপহরণ করা হয়। তাদের কোথায় নেওয়া হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন সরকারি বাহিনীর গুপ্তচর সন্দেহে মসুল শহরে জঙ্গিরা 24 জনকে গলা কেটে হত্যা করেছে। জঙ্গি সংগঠনটি সিরিয়াতে অব্যাহত রেখেছে তাদের ধ্বংস আর হত্যাযজ্ঞ। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক নগরী পালমিরায় আরেকটি মন্দির আংশিক ধ্বংস করেছে তারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সোমবার জানায় বিস্ফোরণ ঘটিয়ে বেল নামের মন্দিরটি ধ্বংস করা হয়। এখন সেটির একটি দেয়াল কোনো মতে টিকে আছে। সপ্তাহখানেক আগে পালমিরা নগরীর রোমান আমলের বালসামিন মন্দির ধ্বংসের ছবি প্রকাশ করে জঙ্গিরা। এ পরিস্থিতিতে ইসলামিক স্টেট জঙ্গিদের নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তুরস্কের বিশ্লেষক ও সাধারণ নাগরিকেরা। সংবাদ মাধ্যমে তারা জানান আইএস ক্রমশই তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। অনেক তুর্কিও আইএসে যোগ দিয়েছে, আরো অনেকে যোগ দেওয়ার কথা ভাবছে বা প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। যারা এরই মধ্যে ইরাক ও সিরিয়ায় চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, আর কেউ যাতে যোগ দিতে না পারে সে বিষয়টিও সরকারকে নিশ্চিত করতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমাদের দেশটাকে সবাই ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। আইএসের হুমকিকে আমরা আমল না দিলেও তাদের শক্তি দিন দিনই বেড়ে চলেছে। বলা যায় না তারা তুরস্কেও আক্রমণ চালাতে পারে। সম্প্রতি জঙ্গিরা অনলাইনে এক ভিডিও বার্তায় খুব শীঘ্রই তুর্কি শহর ইস্তাম্বুল দখল করবে বলে হুমকি দেয়। তুর্কি কর্মকর্তাদের মতে তাদের প্রায় 1200 নাগরিক ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের পক্ষে লড়াই করছে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইসলামিক স্টেট জঙ্গিরা ইরাকে দখল করে রাখা মসুল শহরে নিজস্ব সোনার মুদ্রার প্রচলন করেছে। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে তারা জানায় 21 ক্যারেটের একটি 1 দিনার সোনার কয়েনের ওজন 4.25 গ্রাম। প্রচলিত দাম অনুযায়ী আইএসের 1 দিনারের এই মুদ্রার দাম $139 বা প্রায় 11,000 টাকা। ভিডিওতে দেখা যায় একজন আইএস জঙ্গি মসুলে অধিবাসীদের সোনার মুদ্রা দেখাচ্ছে। ধারণা করা হয় মসুল দখলের পর সেখানকার কয়েকটি ব্যাংক থেকে $256 মিলিয়ন মূল্যমানের স্বর্ণ ও অর্থ লুট করেছে সংগঠনটি। সোনার মুদ্রা ছাড়াও রূপা ও তামার মুদ্রার প্রচলনেরও দাবি করেছে আইএস। ছোট আকারের লেনদেনে ফুলুস নামের এই মুদ্রাগুলো ব্যবহার করা হবে। 2014 সালের জুন মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নেয় ইসলামিক স্টেট।
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বেরসির ডাকে টানা দুদিনের বিক্ষোভ সমাবেশের পরও নিজ সিদ্ধান্তে অটল রয়েছেন নাজিব রাজাক। পদত্যাগ না করার সিদ্ধান্ত পুনরায় জানিয়ে জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের ৫৮তম স্বাধীনতা দিবস পালন করছে মালয়েশিয়াবাসী। ঘড়ির কাঁটা যখন ১২টার দিকে ছুটছে তখন বেরসির নেতা মারিয়া চিন আব্দুল্লাহ আন্দোলনে যোগ দেয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ এনে তার পদত্যাগ এবং দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এনজিও ও মানবাধিকার সংগঠনগুলোর জোট বেরসির ডাকা ২ দিনের বিক্ষোভ রোববার রাতে শান্তিপূর্ণভাবে শেষ হয়। একটি নতুন মালয়েশিয়া গঠনের জন্য এখানে তরুণ বৃদ্ধ সবাই এক হয়েছি। দেশের সরকারি ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য আমাদের আন্দোলনে জনগণ যোগ দেয় আমরা খুবই খুশি। দেশের সরকারি ব্যবস্থার পরিবর্তন রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করে, তবে আমরা আশা করছি এই আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে জানাতে পেরেছি জনগণ দেশের কি ধরনের পরিবর্তন চায়। এর আগে শনি ও রবিবার ২ দিনই আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানাতে বিক্ষোভ সমাবেশে যোগ দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রী নাজিবের পদত্যাগ দাবি করে বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। নাজিব রাজাক জানেন ক্ষমতা চলে গেলেই তাকে আদালতের মুখোমুখি হতে হবে, আর আদালতে দোষী প্রমাণিত হলে তাকে জেলে যেতে হবে। তবে নাজিব রাজাক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। সোমবার জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে পদত্যাগ না করার ঘোষণা দিয়ে জাতীয় ঐক্যেরও ডাক দেন তিনি। এছাড়াও দেশের অধিকাংশ মানুষ তার সরকারকে সমর্থন করে বলেও দাবি করেন রাজাক। আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা জনগণের ভোগান্তি বাড়িয়ে তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের ক্ষেত্রে এই ধরনের বিক্ষোভ সঠিক পন্থা নয়। সবার মনে রাখা উচিত, ঐক্যবদ্ধ না থাকলে আমাদের সংহতি ঐক্যতা নষ্ট হবে। ২ দিনের বিক্ষোভের পর সোমবার মালয়েশিয়ার ৫৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে দেশটির সরকার। দিবসটি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই কুয়ালালামপুরে জড়ো হয় শত শত মানুষ। শিরিন আক্তার, সময় সংবাদ। থাইল্যান্ডের বোমা হামলার ঘটনায় আরও ২ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে থাই পুলিশ। সোমবার দেশটির নিরাপত্তারক্ষীদের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহভাজন ২ জনের মধ্যে একজন নারী এবং অপরজন বিদেশি নাগরিক। ওই হামলার ঘটনায় থাই এবং বিদেশি মোট ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলেও গণমাধ্যমকে জানানো হয়েছে। এদিকে সোমবার জড়িতদের ধরতে অভিযান চলার সময় ব্যাংককের মিনবুরি এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গেল ১৭ আগস্ট ব্যাংককে স্মরণকালের সবচেয়ে বড় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত হন এবং আহত হন ১২৩ জন। এ ঘটনার পর সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন এক হামলাকারীকে শনাক্ত করার পর তাকে শুক্রবার নিজ বাসা থেকে আটক করে পুলিশ। চালের ভর্তুকি মামলায় ব্যাংককের আদালতে হাজিরা দিয়েছেন থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। আদালতে সিনাওয়াত্রা আত্মপক্ষ সমর্থনের জন্য পেশ করা তথ্যসমূহ রিভিউর জন্য আবেদন করেন। ইংলাকের বিরুদ্ধে কৃষক সমর্থন আদায়ে তাদের থেকে বাজার মূল্যের বেশি দামে চাল কিনে তাদের লাভবান করার অভিযোগ রয়েছে। আর এতে করে থাইল্যান্ড সরকারের রাজস্বে প্রায় ১.৫ লাখ কোটি ডলারের ক্ষতি হয়। আমি প্রায় ৬০,০০০ পৃষ্ঠার একটি ডকুমেন্ট আদালতে পেশ করেছি। এছাড়াও আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আজ আদালতে ২৩ জন সাক্ষী উপস্থিত ছিলেন। আমি আশা করছি আদালত এগুলো নজরে নেবে এবং আমার প্রতি ন্যায় বিচার করবে। জাপানের পার্লামেন্টে উত্থাপিত বিতর্কিত সামরিক বিল বাতিলের দাবিতে রোববার রাজধানী টোকিওতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিলটির আওতায় জাপানি সেনারা যে কোনো দেশের যুদ্ধে অংশ নিতে পারবে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুধু আত্মরক্ষায় সেনাদের শক্তি প্রয়োগের বিধান থাকলেও এবার তা বদলে শত্রুর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সুযোগ রাখা হয়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষে এই বিল পাস হয়। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর তা উচ্চকক্ষে পাশ হওয়ার কথা রয়েছে। এই বিল জাপানের শান্তি ও স্বার্থ বিরোধী এমন অভিযোগে তা বাতিলের দাবিতে সকাল থেকেই পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা। তবে আলোচনার মাধ্যমে বিলটিতে সংশোধন আনা হতে পারে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।
9/11-এর হামলার পর আফগানিস্তানে পারমাণবিক হামলার পরিকল্পনা ছিল ওয়াশিংটনের। সম্প্রতি এক সাপ্তাহিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার। তিনি বলেন, 2001 সালের 11 সেপ্টেম্বরের ওই হামলায় প্রায় 3000 মানুষ প্রাণ হারায়। যুক্তরাষ্ট্র এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আফগানিস্তানের তালেবান জঙ্গিদের নির্মূল করার পরিকল্পনায় দেশটিতে পারমাণবিক হামলা চালানোর কথা ভেবেছিল বলে জানান তিনি। পরবর্তীতে পরিকল্পনা বদলে তারা ইরাকের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, যেখানে জার্মানি অংশ নিতে অস্বীকৃতি জানায় বলে জানান স্টেইনার। হাক্কানি নেটওয়ার্কের কারণে কাবুল ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের অবনতি হচ্ছে, এমন মন্তব্য করে গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে এক বিবৃতিতে পাকিস্তান উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাস দমন অভিযান চালালেও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করে ওয়াশিংটন। এর ফলে উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযানের জন্য দেয়া মার্কিন অর্থ সহায়তার পরবর্তী কিস্তি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কাবুলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, পাকিস্তান তালেবান ঘাঁটিগুলো নিরাপদ রাখছে এবং সেখান থেকেই আফগানিস্তানে হামলা চালাচ্ছে তালেবান। ভারতের আসাম রাজ্যে দলীয় নীতি বিরোধী কার্যকলাপের অভিযোগে প্রাদেশিক পরিষদ বিধানসভার 4 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মার বিজেপিতে যোগ দেওয়া উপলক্ষে শুক্রবার আয়োজিত একটি রোড শোতে অংশ নেওয়ার কারণে এই 4 সংসদ সদস্যের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবারের এই রোড শোতে অংশ নেন আসামের সাবেক কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মার অনুসারীরা। আসামের এই কংগ্রেস নেতা গত সপ্তাহে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন। রাজ্যের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানান হিমন্ত। এর পরপরই তার কর্মী সমর্থকরা এই রোড শো এর আয়োজন করে। বিজেপি ছাড়াও যুব কংগ্রেস, এনএসইউআই ও কংগ্রেসের ছাত্র শাখার বহু সদস্য এই রোড শোতে অংশ নেন প্রাদেশিক পরিষদের 4 সদস্য। সকালে এই 4 সদস্যকে সাময়িক বরখাস্ত করে কংগ্রেস। দলের নীতি বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান আসামের কংগ্রেস কমিটির মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য। যে 4 জনকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন জয়ন্তমালা বড়ুয়া, পল্লব লোচন দাস, পীযূষ হাজারিকা ও প্রদন বড়ুয়া। বরখাস্ত হওয়া পীযূষ হাজারিকা বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। গতবারের নির্বাচনে হিমন্ত শর্মা অনেক কিছু করেছেন দলের জন্য, তারপরেও তাকে দলে কোনো ভূমিকা রাখতে দেয়া হয়নি। আমিও অনেক করেছি দলের জন্য, কিন্তু আমাকেও একরকম অবহেলাই করা হয়েছে। সাবেক কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের গত নির্বাচনের মুখ্যমন্ত্রী করা হবে বলে ধারণা ছিল রাজনৈতিক মহলে। তবে তার বদলে কংগ্রেসের নীতি নির্ধারকরা তৃতীয়বারের মতো তরুণ গগৈকে মুখ্যমন্ত্রী করায় ক্ষুব্ধ হিমন্ত শর্মা দল ত্যাগ করেন বলে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে প্রখ্যাত শিক্ষাবিদ, যুক্তিবাদী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত এম কালবার্গিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। রোববার রাজ্যের ধারওয়াড় শহরের নিজ বাড়িতেই কালবার্গিকে হত্যা করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। খবরে বলা হয়, কলিং বেলের শব্দে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এম কালবার্গি কর্ণাটকের কানাডা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। গেল বছর ধর্মীয় কিছু বিষয়ে মন্তব্যের কারণে তাকে হুমকি দেয় কয়েকটি উগ্রবাদী হিন্দু সংগঠন। হুমকির প্রেক্ষিতে রাজ্য সরকার তার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করলেও সম্প্রতি তার আহ্বানে সেই নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়। পুলিশের ধারণা, উগ্র হিন্দুত্ববাদীরাই তাকে হত্যা করেছে। পূর্ব ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোকে বিশেষ মর্যাদা দিয়ে পাশ হওয়া আইনের বিরোধিতা করে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে দেশটির বেশ কিছু নাগরিক। সোমবার পার্লামেন্ট ভবনের বাইরে বিভিন্ন ব্যানার হাতে বিক্ষোভ করে তারা। এর আগে শনিবার এই সংক্রান্ত আইন বাতিল করে সংবিধানে পরিবর্তন আনার ঘোষণা দেন প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো। গত জুলাই মাসে ইউক্রেনীয় আইন প্রণেতারা রুশপন্থী বিদ্রোহীদের দাবি অনুযায়ী সংঘাতপূর্ণ পূর্ব ইউক্রেনের অঞ্চলগুলোকে বিশেষ অধিকার দিয়ে একটি আইন পাশ করেন। এদিকে ন্যাটো বাহিনীর সাথে কৃষ্ণ সাগরে এক যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছে ইউক্রেন। এই মহড়ায় 2500 ইউক্রেনীয় সেনা এবং 150-রও বেশি যুদ্ধযান অংশ নেয়।
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই দিন রাজধানী সানায় জোটের গোলাবর্ষণে আরও ৪ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানায় গণমাধ্যম। গণমাধ্যমের খবরে বলা হয়, হাজ্জা প্রদেশে নিহত ৩৬ জন একটি বোতল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিল। স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় বোমা ফেলে জোটের বিমান। এই অভিযোগকে ভিত্তিহীন বলেছেন ইয়েমেনের সামরিক মুখপাত্র আহমেদ আসেরি। তার বক্তব্য অনুযায়ী জোট যেই এলাকায় বিমান হামলা চালিয়েছে, হাজ্জা প্রদেশের ওই অঞ্চলে অস্ত্র ও রসদ মজুত করছিল হাউথিরা। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৫,০০০ হাদি অনুগত বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার। রোববার এমন খবর জানিয়েছে ইয়েমেনের সামরিক মুখপাত্র। বিদ্রোহীদের কাছ থেকে এডেন দখল নেওয়ার পর রাজধানী সানায় হাউথিদের মূল ঘাঁটির দখল দিতে জোর তৎপরতা চালাচ্ছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ২ মার্কিন ও ইসরায়েলি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি বিপ্লবী আদালত। রোববার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে একথা জানান ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন মোহসেনি। অভিযুক্ত দুজনের নাম জানাননি মুখপাত্র গোলাম হোসেন। এ সময় তিনি অভিযুক্ত দুজনকে জাতীয় শত্রু বলেও আখ্যা দেন। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ধারণা, দণ্ডপ্রাপ্তদের একজন ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জেসন রেজাইয়ান। এর আগে চলতি মাসে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্জিয়া আফকাম অভিযোগ করেন অন্তত ১৯ ইরানি নাগরিক বিনা বিচারে যুক্তরাষ্ট্রে আটক রয়েছে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০১৫। সবাইকে টপকে এবার জয়ের শিরোপা ঘরে তুলেছেন অভিনেত্রী কাম সঙ্গীত শিল্পী টেইলর সুইফট। ব্যাড ব্লাড গানটি তাকে এবার এই সম্মান এনে দেয়। এছাড়া নিকি মিনাজের অ্যানাকোন্ডা গানটি বেস্ট হিপ হপ গানের পুরস্কার জিতেছে। চোখ ধাঁধানো মঞ্চ আর মন মাতানো পরিবেশনা, এই দুই নিয়ে রোববার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছিল জমজমাট। দর্শকদের মন ভোলাতে ছিল মাইলি সাইরাসের পরিবেশনা। এবার পুরস্কার হাতছাড়া হয়ে গেলেও অনুষ্ঠানে কোনো অংশেই কম যাননি তিনি, বরং পারফরমেন্সের পর সবার মুখে ছিল সাইরাসের জয়গান। শুধু তাই নয়, এলভিস প্রিসলি বেঁচে থাকলে তাকে বিয়ে করতেন এমন মন্তব্য করেও আজকের এন্টারটেইনমেন্ট পাতায় উঠে এসেছেন তিনি। তবে সব বাঘা বাঘা শিল্পীকে টপকে এবার সবসেরা মুনমাস অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন টেইলর সুইফট। সুন্দর সিকোয়েন্সের টপস আর প্যান্ট পরে রেড কার্পেটে হাজির হয়েছেন এই শিল্পী। ব্যাড ব্লাড গানটি যে এবার তাকে সম্মানের শিখরে তুলে দিয়েছে তা বলাই বাহুল্য। অন্যদিকে শো ওপেনিং পারফর্মার নিকি মিনাজ পরে এসেছিলেন একটি সোনালী লোকাট গাউন। নিজের অ্যানাকোন্ডা গানটির জন্য এবার বেস্ট হিপ হপ গানের পুরস্কার জেতেন তিনি। অনুষ্ঠানে আগত শিল্পীরা এবার নিজের গুণের পাশাপাশি দেখিয়েছেন ভিন্ন ধর্মী ড্রেসের ক্যারিশমাও। খোদ অনুষ্ঠানে উপস্থাপিকা রিটা ওরা পরেছিলেন প্যারিসের নামকরা ডিজাইনারের একটি নজর কাড়া গাউন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাস্টিন বিবার, ডেমি লোভাতো, সেলিনা গোমেজ, হেইলি স্টেইনফোর্ড এবং কারা ডেভিংনে। বিগ শনকেও দেখা যায় ছবি তোলার জন্য এমন পোজ দিতে। তানজিম মুনিয়াদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবিতে ৩৭ জনের প্রাণহানি। অভিবাসী সংকট মোকাবেলায় ১৪ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের বৈঠক। অবৈধভাবে বিদেশ গিয়ে অনেকেই শিকার হচ্ছেন অপহরণের। লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। যুদ্ধ চাপিয়ে দিলে ভারতকে বড় ধরনের মাশুল গুনতে হবে, হুঁশিয়ারি পাকিস্তানের। ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। এবং সিরিয়ার পালমিরায় আরেকটি মন্দির আংশিক ধ্বংস করল আইএস। ইরাকের আনবার থেকে ২০০ বেসামরিক নাগরিককে অপহরণ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।